আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচন থেকে সরিয়ে যাচ্ছে কি জাতীয় পার্টি, এ বিষয়ে আজ বিস্তারিত জানবো। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। জিএম কাদের গতকালকে কি বললো যে আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না, এবং অনেকেই চিন্তা করতেছেন যে জিএম কাদের হয়তো তার ভাইয়ের মতো ওই পোল্টিবাজের মতো ওই নির্বাচনের একটু আগে দিয়ে তিনি পোল্টি মারতে পারেন। আজকে সকালে আমি দেখলাম একটু আগে যে বরিশাল, সম্ভবত বরিশাল 1-5 এবং বরগুনা 1 আসনের জাতীয় পার্টির যে প্রার্থীরা আছে তারা বলেছে যে এটা হচ্ছে প্রহসনমূলক নির্বাচন, এই নির্বাচন আমরা মানি না বলে তারা নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন। তারা বলতেছে যে আমরা যেখানেই যাই সেখানেই বলে তোমরা কিসের বিরোধী দল নিয়ে, তোমাদের প্রার্থীর পোস্টারে শেখ হাসিনার ছবি, তোমরা কিসের বিরোধী দল বলে আমাদেরকে, আমাদের নিজেদের যা ভোট ব্যাংক আছে তাও আমরা পাবো না। তো এই হচ্ছে কি অবস্থা। এবং নিয়ে কথা বলেন জিএম কাদের বলেন যে লালমনিরহাট 2 আসনের লাঙ্গল প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাকে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে, সিলেটে নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে, এরকম ঘটনা সারা দেশে ঘটেছে। তিনি আরো বলেন যে রংপুরবাসী নিজেদের বঞ্চনার ও বৈষম্যের শিকার মনে করেন, এজন্যই তারা মনে করেন জাতীয় পার্টি শক্তিশালী হলে রংপুরের উন্নয়ন হবেই হবে, বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবেন তারা। আমি নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দেব। এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। দেখুন, এই জাতীয় পার্টি এরা সার্কাসকেও হার মানায়। আমি মনে করি যে এখন এই যে অনেক কথাবার্তা বলতেছে আর নির্বাচনটা কৌতুকে পরিণত হয়েছে, জায়গায় জায়গায় সংঘর্ষ। চট্টগ্রামে দেখলাম যে এই হুইপের ভাইকে কান ধরে উঠবোস করালো, তারপরে বোনকে নাচতে বাধ্য করলো। তো এই হচ্ছে কি অবস্থা, কে দামি, কে স্বতন্ত্র, কে নৌকা, কে নৌকা, প্রশাসনকার পক্ষে হজবরল অবস্থা। তো এই ধরনের একটা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়ে তাদের যে শেষ যে তলানিতে একটু গ্রহণযোগ্যতা রংপুরে ছিল তাও কিন্তু শেষ হয়ে গেল। বিএনপি যখন গত বছর বিভাগীয় সমাবেশগুলো করে তখন রংপুরের সমাবেশটা কিন্তু স্মরণকালের বিশাল বড় একটা সমাবেশ করেছিল বিএনপি। বন্ধুরা, শেখ হাসিনার বাবাকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং অনেককে মেরে ফেলা হয়েছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অনেকে বলে যে শেখ মুজিবকে তো না মারলেও পারতো, না মেরেও কিন্তু দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা যেত। আচ্ছা, শেখ হাসিনাকে না মেরে কি এখনো আমরা দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারছি? শেখ হাসিনাকেও যদি শেখ হাসিনার বাবার মতো শাস্তি দেওয়া যায় তো তাহলে কিন্তু বাংলাদেশ আজকে মুক্তি পেত। তো চলুন এ বিষয়ে মাহমুদুর রহমান মান্নার কথা শুনে আসি। তার জন্য তারা এই জাতীয় জিনিসগুলো করতো। তাহলে কি আপনাদের সেই যে কারেক্ট লোকগুলি আপনারা পেয়ে গেছেন? এই আপনারা একটা প্রশ্নের জবাব দেন। এখন যেটা হয়েছে কি, আপনারা আসলে কি করেছেন, এই যে গত 15 বছর এদেরকে এই যে কুসুম গরম পানিতে ব্যাঙ্গুলিকে রেখেছেন। একটু বলে না 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 ঠিক আছে, সামান্য একটু কিছু বলে দে বিকাম হিরো, আর আমরা খুব খুশি হয়ে যাই। জনপ্রিয়দের ভূমিকা 111-এ কি ছিল, বা 111-এর সাথে তারা কিভাবে আপোষ করছে, 111-এ তারা কি হয়েছে এগুলো তো আমরা জানি। কাজেই কনক ভাই, যে জিনিসটা হয়েছে, এদেরকে যদি আপনি ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি এদেরকে যদি চ্যালেঞ্জ না করতে পারেন, আমাদের মুক্তি নাই। এদের কাছে বসে আছেন, তারা এসেছে এখন আবার শেখ হাসিনাকে গ্রহণযোগ্য বানানোর জন্য। তা কিন্তু এটা বলে না, এখনো জাম দিতে বলে না এই ব্যাংকে। তবে মিনার ভাই, ধরেন বিএনপির মধ্যেও ধরেন যারা ক্ষতিগ্রস্ত গ্রুপ, বিএনপি বা জাতীয়তাবাদী ঘরানার এই গ্রুপটার মধ্যেও কিছু পণ্ডিত আছে কিন্তু ওরে বাবা, দেবপ্রিয় দা এই কথা বলেছেন, বুঝছেন তো, বিশাল ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, অমুক ভাই এই কথা বলেছেন। তারা যে এখন ভুল পাল্টাচ্ছে, তারা যে এখন অন্য কাহিনী খেলতেছে, এটা বোঝার মতো অ্যাবিলিটি তাদের নাই। এটা আসলে যে না নামগুলি উল্লেখ করতে হয়, সরি টু সে, এবং অনেকে হয়তো একটু কষ্ট পাবেন। একটু দেখেন, আমরা হয়তো অনেক সময় এই যে মনে করেন দেবপ্রিয় থেকে আসতো, আমরা জাস্ট সিরিয়ালটা বলি কিভাবে আসতো, দেবপ্রিয় একটা কথা বলতে উনি একটা নিউট্রাল জায়গা থেকে, তারপরে এটাকে ক্যাচ করতে কে আমাদের ডক্টর জাফরুল্লাহর মতো 2-1 জন। ডক্টর জাফরুল্লাহ উনি বিএনপি, ওনাকে ওরা যে এমন কায়দায় মারে, ধরেন মাহফুজা নামের বিরুদ্ধে শেখ হাসিনা সংসদে বলছে তার নামে 70টা মামলা আছে পুরো দেশে, কি যেন মামলা করে রাখছে। ওই একটা মামলাতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় নাই, তার অ্যারেস্ট করে নাই কেউ, তার তো কোনো হেনস্থা নাই। এটা যখনই আপনি কথা বলতে পারেন, জানেন না তো ওনার নামে 70টা মামলা করে রাখছে, উনি খুব চাপে আছেন। মতিউর রহমানের নামে মামলা হইলো, রিপোর্টার জেল খাটলো, উনি তো ওই দিনই জামিন পেয়ে বেরিয়ে আসছে। পরে ওই মামলা কি হয়েছে আর কেউ জানে? কেউ কিছু জানে না। এই যে দেখেন কিভাবে বিভ্রান্ত করে। এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার দ্বারা সৃষ্ট বিভিন্ন রকমের গেম, সামনে নিয়ে আসা, মানুষকে বিভ্রান্ত করা, ওদেরকে দিয়ে পারপাস সার্ভ করা, ওরা সব আমরা আর মামলা হয়েছে। কাজে আপনাদেরকে অনুরোধ করব, আমরা এখানে সবার নাম নিচ্ছি না,
এই যে মনে করেন আমি দেখছি দু একজন আজকে কেউ হয়তো কেউ কিছু একটা বলতে চাচ্ছেন, তার একটা অনুসন্ধানী, তার যদি আপনি দেখেন সে যদি মিথ্যা বলে সেটা বলেন। আর এই একটা লোকের জন্য, একজন লম্পটের জন্য, একজন চোরের জন্য, একজন বাটপারের জন্য আপনার কিসের দরদ? আমি কিসের জন্য তাকে প্রশ্রয় দিব? আমি আমার চিন্তাধারার সাথে আমি তো আরো চাবো যে আমার এটা আরো পরিশুদ্ধ হোক, এর ভিতরে যেন না আসে। এই যে মনে করেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে ধরেন জাতি আমরা যে 71-এর কথা বলি, দেখেন আমাদের ক্ষতিটা হয়েছে কি, আমরা 71-এ আমি স্বাধীনতার বিরোধী নয় বা ওই চেতনারও বিরোধী নেই, মূল চেতনা যেটা অবশ্যই আমি ধারণ করি। এখন সেই স্বাধীনতার ভিতরে আমরা কিছু রং মানুষকে দেবতা বানিয়েছি। এই যে আজকে যদি বলেন আপনি, আমি যে এদিকে বন্ধুরা মঞ্চে নৌকার পার থেকে জুতা মারলেন দলীয় কর্মী। নোয়াখালী 2 আসনে নৌকার পার থেকে মঞ্চে জুতা দিয়ে মেরেছেন তার দলীয় এক কর্মী। ওই কর্মীর নাম আলাউদ্দিন। একসঙ্গে টাপ খেয়ে টাকা না দেয় ক্ষিপ্ত হয়ে মঞ্চে বসা অবস্থায় এমপি মোর্শেদ আলমকে জুতা দিয়ে মারেন তিনি। সোমবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রার্থী নির্বাচনী সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাকে ধরে পুলিশে দিলে ওসি তাকে সেনবাগ থানা হেফাজতে নিয়ে আটক রাখেন। কেশারপাড় ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বেলাল ভুঁইয়ার সভাপতিত্বে নির্বাচনী পথসভায় সঞ্চালনা করেন আলমগীর হোসেন। এ সময় কল্লোল গ্রুপের এমডি গোলাম মোস্তফা ভুঁইয়ার বক্তব্য চলাকালে আলাউদ্দিন মঞ্চে বসা থাকা এমপিকে জুতা দিয়ে বাড়ি মারেন। দ্বিতীয়বারে দেওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সুপর্দ করে। এ ব্যাপারে জানতে সেনবাগ থানা অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। এদিকে বন্ধুরা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ মোহাম্মদ ইব্রাহিম 12 দলীয় জোটের নেতা হিসেবে বিএনপির সঙ্গে আন্দোলন ছিলেন। যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারাই হবে জাতীয় বেঈমান। এই বক্তব্য দেওয়ার কয়েকদিন পর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। কিন্তু দেশের রাজনীতিতে তার দলের কোনো অবস্থান নেই। 2008 সালের নির্বাচনে ঢাকা 17 আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 2018 সালে নিজ এলাকা চট্টগ্রাম 5 আসনে প্রার্থী হয়েছিলেন। এবারও তিনি এই দুটির কোনো একটি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু এই দুটি আসনে জাপা ও আওয়ামী লীগের 2 জন হেভিওয়েট প্রার্থী থাকায় একটি সংস্থা নির্দেশনায় তিনি কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী হন। নিজ এলাকায় প্রার্থী না হয়ে কেন অন্য এলাকায় প্রার্থী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই এলাকা আমার মহাসচিবের বাড়ি, তাই এই এলাকাকে সুবিধাজনক মনে করেছি। এ হলো তার অবস্থা। এই পরিস্থিতিতে তাকে উদ্ধারে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ভোটে জেতাতে কূটকৌশলের আশ্রয় নিয়েছে দলটি। জেনারেল ইব্রাহিমকে জেতাতে প্রথমে ওই আসনের বর্তমান এমপি জাহাফর আহমেদকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ, দিয়েছে ঋণ খেলাপি একজনকে। যথারীতি তার মনোনয়নপত্র বাতিল হয়। তারপর ভুয়া অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান আওয়ামী লীগ এমপিকে দল থেকে বহিষ্কার করে। তাতেও আশঙ্কামুক্ত ছিলেন না ইব্রাহিম। ওই আসনে তিনি বহিরাগত। গোটা 5 কর্মীও নেই তার। শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগ মাঠে নেমেছে। গতবারের প্রার্থীর পক্ষে যারাই দাঁড়াবে ইতিমধ্যে তাকেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে ইব্রাহিমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ। গত শনিবার বিকালে চকরিয়ার এক অনুষ্ঠানে সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৈয়দ ইব্রাহিম তথা হাতগড়ির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন, তাই আমরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে বিজয়ী করব। জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই, তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট পাবেন। এজন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হাসিনা ও দলের নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বিশেষ সংস্থার লোকজনও মাঠে তৎপর। অভিযোগ রয়েছে বর্তমান এমপি জাফর আলম স্বতন্ত্র প্রার্থীর টাক মার্কার পক্ষে। যেসব জনপ্রতিনিধি মাঠে নেমেছেন তাদের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। এদিকে বন্ধুরা 29শে ডিসেম্বর নয় 3 জানুয়ারি থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। আগামী 3 জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। 10 জানুয়ারি পর্যন্ত 8 দিন তারা মাঠে থাকবে। এর আগে 18 জানুয়ারি ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল 29শে ডিসেম্বর থেকে নির্বাচনের মাঠে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। রোববার সেনাবাহিনীর বিভাগ থেকে আগামী পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসি জানায় 300 সংসদীয় আসনে আগামী 3 জুলাই থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।